আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো কুমিল্লা বোর্ড সৃজনশীলে কুমিল্লা বোর্ড 2023 সালে দুইটা এসেছিল, একটা পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আর আজকে আরেকটি প্রশ্নের সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা লিখে নিই, প্রশ্নটা কি দেয়া আছে আগে দেখে নিই। কুমিল্লা বোর্ড 2023, বিপিএলে সাকিব 80, মুশফিক 90 এবং তামিম 95 রান করেছিল। তো এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। গ ক আর খ তো উদ্দীপক ছাড়াই দেওয়া যায়, তো ক খ আগে লিখে নিই। ক নম্বরে বলেছে ডিবাগ কি। তো ডিবাগ বা ডিবাগিং হচ্ছে প্রোগ্রামের ভুল সংশোধন করা। এই যে আমি আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য। ডিবাগ কি? প্রোগ্রামের ভুলকে বাগ বলে, আর সেই ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বলে বা ডিবাগ বলে। বিষয়টি আবারও বলছে, লক্ষ্য করি। ডিবাগ হচ্ছে প্রোগ্রামের ভুল সংশোধনের প্রক্রিয়া। মানে প্রোগ্রামে যদি ভুল হয় সেই ভুলকে বাগ বলে, আর ভুল সংশোধন করার পদ্ধতিকে বা ভুল সংশোধন করার প্রক্রিয়াকে ডিবাগিং বা ডিবাগ বলে। ক নম্বরের জন্য এতটুকু লিখতে পারি। তো আবার আমরা খ নম্বরের জন্য এখানে এই যে ম্যাশ টোপোলজি নেটওয়ার্কের সর্বাধিক নির্ভরযোগ্য ব্যাখ্যা করো। এই ম্যাশ টোপোলজিটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ের, এই যে এইটা যে ম্যাশ টোপোলজি, কিন্তু ম্যাশ টোপোলজির চিত্রটা আমি এখানে রাখলাম। তো ম্যাশ টোপোলজির বৈশিষ্ট্য হচ্ছে সবটার সাথে সবটা কানেক্টেড। এই যে বিভিন্ন কম্পিউটার আছে, এমনভাবে এই টপোলজি ব্যবহার করা হয় একটার সাথে আরেকটা প্রত্যেকটা পারস্পরিক কানেক্টেড, এটাকে বলা হয় ম্যাশ টোপোলজি, তাই না? তো এটা অবশ্যই ভালো সব অন্যান্য টপোলজির তুলনায়, কারণ এইখানে সমস্যা কম হয়। এই কম্পিউটারে যদি বিদ্যুৎ নেট না থাকে, তাহলে পাশের কম্পিউটারের সমস্যা হবে না। সেই যে এদিক থেকে ওদিক থেকে লাইন পেয়ে যাবে, সবটার সাথে যেহেতু সবটা কানেক্টেড, সেজন্য এটা ভালো। তো যেহেতু ভালো, সেই জন্য ম্যাশ টোপোলজির এখানে কিছু সুবিধা লিখতে হবে, গুরুত্ব লিখতে হবে। তো প্রথমে লিখতে পারি যে টপোলজির প্রতিটি কম্পিউটার অন্যান্য কম্পিউটারের সাথে পরস্পর যুক্ত থাকে তাকে ম্যাশ টোপোলজি বলে। অর্থাৎ যে টপোলজি প্রতিটি কম্পিউটারের সাথে অন্যান্য প্রতিটি কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয়, যেমন এই যে এখানে আমি দেখাইলাম সবটার সাথে সবটা কানেক্টেড, প্রতিটার সাথে প্রতিটি কানেক্টেড, এই টপোলজিকে ম্যাশ টোপোলজি বলে। এটা কিন্তু 2 নম্বর অধ্যায়ের প্রশ্ন, আমি আবারও বলছি, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এখানে দিয়েছি, কি করব, সমাধান করাই। আচ্ছা, এইবার আরও কিছু লিখতে পারি। যে কোনো একটি কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন হলে এই টপোলজিতে প্রবলেম হয় না। এটা সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই কম্পিউটারের আশপাশ থেকে লাইন পাবে, সে কথাটা বলতে যাচ্ছে। নেটওয়ার্কে যে কোনো কম্পিউটারকে সরিয়ে নিলেও সমস্যা হয় না। আমি যদি একটা কম্পিউটার সরিয়ে নিই তাও প্রবলেম হবে না। তাই বলা যায় যে সবার শেষে আমরা বলতে পারি যে কোনো কম্পিউটার সরাসরি কম্পিউটারে ডেটা পাঠাতে পারে। যে কোনো কম্পিউটার যে কোনো কম্পিউটারকে সরাসরি ডেটা এক কম্পিউটার আর এক কম্পিউটারকে পাঠাতে পারে। তাই বলা যায় ম্যাশ টোপোলজি নেটওয়ার্ক সর্বাধিক নির্ভরযোগ্য, মানে ভালো, সমস্যা কম হয়। নির্ভরযোগ্য মানে কি, সমস্যা কম হয়। এইভাবে আমরা খ নম্বরের উত্তর দিতে পারি। এটা তত্ত্বীয় প্রশ্ন, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম গ এবং ঘ নং প্রশ্নের উত্তরের জন্য। গ নম্বরে বলেছে উদ্দীপকে ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয়ের অ্যালগরিদম লিখো। অনেক সহজ, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করি। এইখানে সাকিব, মুশফিক এবং তামিম 3 জনের রান দেওয়া আছে। তো এই রানের ভিত্তিতে গড় নির্ণয়ের জন্য, অর্থাৎ 3টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম লিখতে হবে, তাই না? খুব সহজ। তো যাই সমাধানের চেষ্টা করি। তো আমরা একটা কাজ করতে পারি, উদ্দীপকের আলোকে এক্সট্রা এখানে 2টা লাইন লিখে রেখেছি। প্রথমে লিখেছি উদ্দীপকে বর্ণিত তথ্যগুলোর আলোকে অ্যালগরিদম লিখবো এখন আমরা, তাই না? এই ক্ষেত্রে সাকিবের রান এ, মুশফিকের রান বি এবং তামিমের রান সি ধরা হলো। আমি 3টা ভেরিয়েবলের নাম লিখলাম। সাকিবের রানটা রাখবো এর মধ্যে, মুশফিকের রানটা রাখবো বি নামক ভেরিয়েবলের মধ্যে, তামিমের রানটা আমরা সংরক্ষণ করব সি নামক ভেরিয়েবলের মধ্যে।
তাহলে এ বি সি যোগ করে 3 দিয়ে ভাগ করলে তো এই গড় নির্ণয় হবে, তাই না? কিন্তু অ্যালগরিদম লিখতে হলে আমাদের কিছু ধারাবাহিকতা মেনটেন করতে হবে। অ্যালগরিদম হচ্ছে একটি প্রোগ্রামের কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা। তাই আমরা লিখতে পারি ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 ইনপুট হিসেবে এ এর মান 80, বি এর মান 90, সি এর মান 95 গ্রহণ করি। তারপরে ধাপ 3-এ আমরা কি করব, গড় নির্ণয় করব, এ প্লাস বি প্লাস সি ভাগ 3। অর্থাৎ এইখানে কিন্তু আমাদের আর এই 80, 90 এগুলো লেখার দরকার নেই, যেহেতু এর মান এত, এ এর মান, বি এর মান, সি এর মান আমরা এখানে ইনিশিয়াল করে দিয়েছি। তো এখানে যদি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করি তাহলে অটোমেটিক গড় প্রোগ্রামে প্রকাশ করবে। সেজন্য আমরা গড় নির্ণয় সূত্র লিখব এ প্লাস বি প্লাস সি ভাগ 3। আমরা জানি 3টা সংখ্যা গড় করার জন্য 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, 2টা সংখ্যা গড় করার জন্য 2টা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, 4টা সংখ্যা গড় করার জন্য 4টা সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ। এইভাবে আমরা করি, তাই না? আমরা তো জানি। আচ্ছা, এরপরে এই গড়ের ফলাফলটা প্রিন্ট করব, আউটপুট আকারে পাওয়ার জন্য লিখব ফলাফল গড়ের মান প্রিন্ট করি এবং সবার শেষে লিখব প্রোগ্রাম শেষ করি। তো এইভাবে আমরা এই অ্যালগরিদম লিখতে পারি 3টি সংখ্যার গড় নির্ণয়ের। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। ঘ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি। ঘ নাম্বারে এই যে উদ্দীপকের ঘ নাম্বারে বলেছিল 3 জনের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয় সি প্রোগ্রাম লিখো। 3 জনের মধ্যে কে বেশি রান করেছে এটা বলতে চাচ্ছে যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। ওই যে ইতিপূর্বে কিন্তু আমি যে ইফ এলস ইফ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখেছিলাম, হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না। আমার যারা সিরিজ ক্লাসগুলি দেখেছো, সিরিজ ক্লাসের সম্ভবত 32 পর্ব 32 অথবা পর্ব 33-এ বলা আছে 3টি সংখ্যার গড় নির্ণয়ের, সরি 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো। এটা ছিল কিন্তু। তো যাই হোক, আমরা এখন এখানে দেখব 3টা সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা তা নির্ণয়ের সি প্রোগ্রাম। তো এই যে আমরা এইভাবে লিখতে পারি কে বেশি রান করেছে তা নির্ণয়ের সি প্রোগ্রাম, মানে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম। এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আছে, ইফ এলস এলস ইফ। তো এখানে আমরা প্রথমে লিখব ইফ, তারপরে এলস ইফ, শেষে এলস। এইগুলো ব্যবহার করে আমরা এই প্রোগ্রামটা লিখতে পারি। তো প্রথমে শুরুতে তো আর ইফ লিখবো না, শুরুতে আমাদের নিয়ম রক্ষার্থে সি প্রোগ্রামে কিছু লিখতে হয়, তাই না? প্রথমে একটি হেডার ফাইল যুক্ত করব, মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো, তারপরে বলছি। প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, যে এই যে ইনক্লুড stdio.h। এটা হচ্ছে একটি হেডার ফাইল, এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব, মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব। স্টার্ট করার পরে প্রথমে আমরা একটি কিওয়ার্ড লিখব ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করার জন্য। তো কিওয়ার্ড হিসেবে এখানে আমরা এখানে 3টা, এই যে রান কখনো কিন্তু ভগ্নাংশ হয় না, তাই না? তাহলে 3টা পূর্ণ সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা সেটা নির্ণয়ের জন্য, এই পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার টাইপ ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব। এবং এখানে 3টা ভেরিয়েবলের নাম লিখব এ বি সি, কারণ কিছুক্ষণ আগে আমরা যে অ্যালগরিদম লিখেছিলাম সেখানে কিন্তু 3 জনের রান যথাক্রমে এ বি সি দিয়ে আমরা নির্ধারণ করেছিলাম, আইডেন্টিফাই করেছিলাম, হয়তো মনে আছে তোমাদের। সেই জন্য আমরা এখানে এ বি সি লিখলাম ভেরিয়েবল হিসেবে। এরপরে কিবোর্ড থেকে যদি আমরা তথ্য ইনপুট নিতে চাই, সেই ক্ষেত্রে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা এখানে একটি এই প্যারান্থিসিসের মধ্যে একটি প্যারামিটার পাস করব। অর্থাৎ আমি প্রোগ্রামটা যখন তৈরি করব, তৈরি করার পরে প্রোগ্রামটা যখন রান করবে, তো রান করার সময় প্রোগ্রামটা এই লাইনটা দেখতে পাবে। আমরা জানি প্রিন্টএফের মধ্যে যেটি লিখতে হয় সেটি দেখা যায় আউটপুট আকারে। তো প্রিন্টএফের মধ্যে লিখলাম ইন্টার ভ্যালু অফ রান, মানে আমি ইউজারকে বলে দিলাম রান ইনপুট দিন। এখন রান ইনপুট দেওয়ার পরে কোথা থেকে ইনপুট দিবে? কিবোর্ড থেকে।
কিবোর্ড ব্যবহার করে কম্পিউটারে লিখতে হবে, কম্পিউটার বলি বা ল্যাপটপ বলি। এবং কিবোর্ড থেকে লেখার পর সেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। স্ক্যানএফ %d এখানে 3 বার লিখব। %d এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা %d ব্যবহার করেছি 3 বার। কেন 3 বার ব্যবহার করলাম? এই যে এখানে এ বি সি নামক 3টা ভেরিয়েবল গ্রহণ করেছি, এখানে ডিক্লেয়ার করেছি। তো এ বি সি 3টাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার জন্য এই %d আমরা ব্যবহার করি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। 3টা ব্যবহার করেছি, এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা। সেই জন্য এখানে লিখেছি অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি। এটুর আর একটু ব্যাখ্যা দিচ্ছি, সেটা হচ্ছে স্ক্যানএফের কাজ হচ্ছে ইনপুট নেওয়া। তো স্ক্যানএফ কী করবে? কিবোর্ড থেকে প্রথম মানটা ইনপুট নিয়ে এর মধ্যে সংরক্ষণ করবে। এখানে যার নাম লিখব তার মধ্যে মেমোরিতে সংরক্ষণ করবে। তাহলে প্রথমটি এর মধ্যে রাখবে, দ্বিতীয়টি বি এর মধ্যে রাখবে, তৃতীয়টি সি এর মধ্যে রাখবে পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে। তার জন্য এই ফরম্যাট। আচ্ছা, প্রোগ্রামের এইটুকু ইনপুট অংশ। এরপরে আমরা এই যে শর্ত যাচাই করার জন্য ইফ এর মধ্যে লিখব এ সংখ্যাটি কি বি এবং সি অপেক্ষা বড়। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। সেজন্য লিখি ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, এই কথাটা লিখে দিব। আমি বলে দিলাম যদি এ বি অপেক্ষাও বড় হয়, সি অপেক্ষাও বড় হয়, তাহলে এইখানে যেটি লিখব সেটি সত্য হবে। তাহলে আমরা এখানে লিখব যে প্রিন্ট এফ সাকিব স্কোর ইজ হাইস্ট %d এ। তো এ মানে সাকিব ছিল, আমি এ সাকিব, বি মুশফিক আর সি ছিল তামিম। এভাবে আমরা রানের মান আমরা হিসেব করেছিলাম, ধরেছিলাম। সেই জন্য এতে যেহেতু সাকিব ছিল, তাই আমি একটা প্রোগ্রাম এখানে লিখলাম এ যদি বি অপেক্ষাও বড় হয়, সি অপেক্ষাও বড় হয়, তাহলে প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? সাকিব বেশি রান করেছে। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয়, তাহলে আমরা আবার এলস ইফ ব্যবহার করব। এলস ইফ মানে অন্যথায় যদি বি এ অপেক্ষাও বড় হয়, সি অপেক্ষাও বড় হয়, সেটা আবার লিখে দেবো। সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখলাম। এলস ইফ অন্যথায় বি যদি এ চেয়েও বড় হয়, যে বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, অর্থাৎ বি যদি এ চেয়েও বড় হয় এবং সি এর চেয়েও বড় হয়, তাহলে বি বড় সংখ্যা। বি বড় সংখ্যা মানে কি? মুশফিক বেশি রান করবে। মুশফিককে বি দ্বারা আমরা আইডেন্টিফাই করেছিলাম। তাই এখানে লিখব প্রিন্ট এফ মুশফিক স্কোর ইজ হাইস্ট বি, এখানে %d, অর্থাৎ এখানে মুশফিকের রানটাও প্রকাশ করবে। আচ্ছা, এরপরে এই কন্ডিশন যদি মিথ্যা হয়, এটাও যদি মিথ্যা হয়, এটা মিথ্যা মানে কি? এ বড় বেশি রান করেনি বি এবং সি এর তুলনায়। এই কন্ডিশন মিথ্যা মানে কি? বি এ এবং সি এর তুলনায় বেশি রান করেনি। তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা। তাহলে সত্য কি? সি বেশি রান করেছে। এইটা মিথ্যা, এটা মিথ্যা মানে এ বেশি রান করেনি। এটা মিথ্যা মানে বি সবার চেয়ে বেশি রান করেনি। দুইটাই মিথ্যা হলে সি বেশি রান করেছে। তখন আর এলস ইফ লেখা যাবে না, শেষে লিখতে হবে এলস তামিম স্কোর ইজ হাইস্ট, অন্যথায় তামিম বেশি রান করেছে। অর্থাৎ এই কন্ডিশন সত্য হলে এ বড় সংখ্যা, তার মানে সাকিবের রান হাইস্ট। এই কন্ডিশন সত্য হলে বি বড় সংখ্যা, তার মানে মুশফিকের রান হাইস্ট। আর এই দুইটাই মিথ্যা হলে সি বড় সংখ্যা, তার মানে কি? ওই সি বড় সংখ্যার কন্ডিশন লিখব না, না লিখে খালি এলসের মধ্যে এটা পাস করে দিব যে তামিম স্কোর ইজ হাইস্ট। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব কার্লি ব্র্যাকেট দিয়ে। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। 3টা সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা তা নির্ণয়ের। এখানে শিক্ষার্থীদের মধ্যে আরেকটু কনফিউশন দূর করার জন্য বলছি, এই যে এখানে কিন্তু ব্র্যাকেট, ডাবল ব্র্যাকেট 2 বার ব্যবহার করেছি। আসলে এগুলো ব্র্যাকেট না, এগুলোকে প্যারেন্থেসিস বলে, এগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেট না। তোমাদের মনে হতে পারে এটা তো ফার্স্ট ব্র্যাকেট হয়েছে, আমি এইখানে তো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারতাম না। সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে
প্রোগ্রাম আবার সেখান থেকে আলাদা শুরু হয়, বডির কাজ শুরু হয়ে যায়। সেই জন্য প্রোগ্রামের সেকেন্ড ব্র্যাকেট শুরুতে এবং শেষে ব্যবহার করবো, যাকে বলা হয় কার্লি ব্র্যাকেট। মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট একাধিকবার দেওয়া যাবে। এবং এই যে ডাবল, আমরা এইখানে অ্যান্ড ডাবল লিখেছি কারণ এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর অ্যান্ড অর এগুলি ডাবল ব্যবহার করতে হয় প্রোগ্রামের মধ্যে, এগুলো আমরা জানি। ইকুয়াল টু, এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। এখন এটা যদি আউটপুট দেখতে চাই, এই যে এই লাইনটা প্রথমে দেখতে পাবো, ইন্টার ভ্যালু অফ রান। তো আমি একজনের রান লিখলাম, 3টা রানই লিখলাম এখানে, সাকিবের রান, মুশফিকের রান, তামিমের রান। রান লেখার পরে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই যে শেষেরটা বড় না, সেই জন্য শেষে কি লিখেছিলাম, তামিম স্কোর ইজ হাইস্ট সমান তামিমের রান, যে তামিম স্কোর ইজ হাইস্ট সমান তামিমের নাম রান, এই 95। এখন মাঝখানেটা যদি বড় হতো তাহলে এইখানে যেটি লিখেছিলাম সেটা প্রকাশ করতো এখানে আউটপুট আকারে। প্রথমটা যদি বড় হতো তাহলে এখানে যেটি লিখেছিলাম সেটা প্রকাশ করতো আউটপুট আকারে। তো আমি প্রোগ্রামে এভাবে যদি লিখি, 3টে সংখ্যা লিখলে ছোট বড় যদি 3টে সংখ্যা অসমান লিখি, যেটি বড় সেটি প্রকাশ করবে আউটপুট আকারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই। চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।